নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তখন আমি কলেজে প্রথম বর্ষে পড়ি বা দ্বিতীয় বর্ষে উঠবো করছি, তখনই যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মৃত্যু ঘণ্টা বাজালেন বামফ্রন্টের। কৌতূহল বশত সেই সমাবেশে আমিও গিয়েছিলাম, কারণ আমি ছোটবেলা থেকেই অবাম রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছি এবং কৌতূহল বশত আমি গিয়েছিলাম যে কত ভিড় হচ্ছে, কে কি বলছেন ইত্যাদি। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কংগ্রেসের একটা মিছিলে লরিতে করে স্লোগান দিতে দিতে আমি গিয়েছিলাম, মনে আছে। তো বিপুল জনসমাগম, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘণ্টা বাজালেন। তার আগে বরকত সাহেব বলেছিলেন সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দেবো। তা মৃত্যু ঘণ্টা বাজানোর প্রায় 2 দশক বাদে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বেজেছিল। তার নানাবিধ কারণ ছিল, সেগুলো আপনারা সবাই জানেন, আমি চর্বিত চর্পণ করব না। কিন্তু এখন যা দেখছি তাতে তো আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কি মৃত্যু ঘণ্টা বেজে গেল? এতটা দিশাহারা, এতটা আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমি কখনো দেখি। দেখুন, তিনি ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত এইসব ন্যারেটিভ তৈরি করছেন, খুব করতে পারেন, এটা তার অধিকার। মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষ বিভ্রান্ত হবে কিনা সেটা মানুষের উপর নির্ভর করছে। আসলে ভাষা সন্ত্রাস হয়নি, বাঙালিও কোথাও নিগ্রহের মুখে পড়েনি। যেটা হচ্ছে, সারা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত, পরিযায়ী শ্রমিক যাদের মধ্যে বাংলাদেশি আছে তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করার উদ্যোগ হচ্ছে। এর মধ্যে কোথাও ভাষা সন্ত্রাস নেই, কোথাও বাঙালি বিরোধী মানসিকতা নেই, একদম পরিষ্কার। এটা রাজ্যের বাইরে যে সমস্ত বাঙালি আছেন দীর্ঘকাল ধরে, সাম্প্রতিক অতীতে যারা গিয়েছেন কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে, তারা সবাই জানেন। হ্যাঁ, কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? হ্যাঁ, তারা বাংলায় কথা বলেন, তাদের অধিকাংশ পরিযায়ী শ্রমিক। নিশ্চয়ই এমন কোনো কারণ আছে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের মনে হয়েছে যে এরা বলছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কিন্তু আদপে এরা ভারতীয় নাগরিক নয়। অনুপ্রবেশের মাধ্যমে দেশে ঢুকে বিভিন্ন উপায়ে পরিচয়পত্র তৈরি করে তারা ভারতের জনসমুদ্রে মিশে গিয়েছে এবং এরা কিন্তু প্রকৃত ভারতীয়দের কাজের সুযোগকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার পক্ষে এরা কিন্তু বিপজ্জনক শক্তি। এই পশ্চিমবঙ্গ থেকেই, কখনো ক্যানিং থেকে, কখনো নদিয়া থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এই রাজ্যেই খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে, এসব আমরা সবাই জানি। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন আপনার বাড়ির পাশে কোনো আনসার আল্লাহ বাংলার জঙ্গি লুকিয়ে নেই, কোনো আইসিসের স্লিপার সেল সক্রিয় নয়? আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। সীমান্ত সংলগ্ন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনবিন্যাস বদলে গেছে। 2009-এ সীমান্ত সংলগ্ন অনেক বিধানসভা কেন্দ্রে যে ভোটার ছিল, 2025-এ সেখানে ভোটার সংখ্যা কোথাও 50, কোথাও 55, প্রায় 60% পর্যন্ত বেড়েছে। এই প্রেক্ষিতে কিন্তু মাননীয় একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে। এটা তো অনেক দিন ধরে চলছে, কিন্তু 18ই অগাস্ট মাননীয় নবান্নে বসে যে কথাটা বলেছেন সেটা পিলে চমকে দেওয়ার মতো। ভারতীয় নাগরিকদের মানসিক স্বাস্থ্যের সমীক্ষা চলছে, সারা দেশ জুড়ে চলছে, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, এ রাজ্যেও হচ্ছে। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এর সঙ্গে যুক্ত, এটা করছে কল্যাণী এইমস, দ্বিতীয় দফায় চলছে। সঙ্গে যুক্ত হয়েছে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠান। এটার শর্ট ফর্ম হচ্ছে নিমহান্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা রেপিউটেড প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী কি অভিযোগ করলেন যে কল্যাণী এইমস তথ্য সংগ্রহ করছে, সার্ভে করছে। এটা এনআরসির ছক। এনআরসির ছক, কেউ কোনো তথ্য দেবেন না, ওরা কেন্দ্রীয় সরকারের সংস্থা। এইমসের কাজ চিকিৎসা করা, রোগী দেখা। তাদের এই সার্ভে করার অধিকার কে দিয়েছে? এইমসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন খেলবেন না।
আর সার্ভে যদি কিছু করতে হয় রাজ্য সরকারই করবে, এবং তার আগে রাজ্য সরকার সেটা পাবলিক ডোমেনে জানাবে। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান যেহেতু এইমস, সেই জন্য এইমস যদি কোনো সার্ভে করে তাতে কেউ সাড়া দেবেন না। ওনারা ভাব দেখে মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কোনো একটা বিদেশি রাষ্ট্রের সরকার, সেই বিদেশি রাষ্ট্রের সরকার ভারতীয় নাগরিকদের তথ্যপঞ্জি তৈরি করছে। একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, সাংবাদিক বৈঠক করেন, দুপাশে দুটো জাতীয় পতাকা, তিনি বলছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এনআরসির জন্য সার্ভে করছে গোপনে, এবং তাদেরকে তথ্য না দিয়ে কেউ যেন সহায়তা না করেন। ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং প্রদীপ মজুমদারকে তিনি দায়িত্ব দিয়েছেন এইমস এর উপর নজরদারি করা। আপনি ভাবতে পারেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এইমস জবাব দিয়ে দিয়েছে। তারা বলেছে যে প্রশ্নপত্র নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছেন, সার্ভে করছেন, সেই প্রশ্নপত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমতি আছে, অনুমোদিত, এবং নিমহাংস সেটাকে করবোরেট করেছে। কেন করা হচ্ছে? দেখুন, স্ট্রেস থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য, এটা একটা উদ্বেগের বিষয়। তো এই প্রচন্ড চাপের মুখে তরুণ সমাজকে কাজ করতে হয়, সবাই চাপে থাকে, তাদের কিছুটা রিলিফ দেওয়া। আসল সমস্যাটা কি, মেন্টাল ডিসঅর্ডার কেন হচ্ছে বা সম্ভাবনা কোথায়, সেগুলো সম্পর্কে একটা তথ্যপঞ্জি তো জোগাড় করা বিশেষ প্রয়োজন। পরবর্তীকালে রোগ নির্ণয় এবং রোগ দূরীকরণে সহায়তা করবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ করে কিভাবে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় সম্ভব, সেজন্য আইসারও উদ্যোগ নিচ্ছে। এতে আইসারও আছে। মাননীয়া বলছেন যে না, এটা হচ্ছে ঘুর পথে এনআরসি করার ফন্দি। আসলে উনি প্রচন্ড আতঙ্কিত, তাই নক্তসত্ত্ব জ্ঞান ভুলে গেছেন। উনি বুঝতে পারছেন যে এসআইআর হবে, এসআইআর ছাড়া ভোট হবে না। যদি তৃণমূলের এই মেয়াদে, মানে রাজ্য সরকারের এই মেয়াদে এসআইআর করতে সমস্যা হয়, তাহলে এই সরকারের মেয়াদ যখন শেষ হবে 2026-এর মে, তারপর নির্বাচন হবে না, রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে এবং তারপর নির্বাচন হবে। এটাতেই বঙ্গেশ্বরীর ঘুম উড়েছে। ভূত দেখছেন তিনি, এসআইআর এর ভূত, এনআরসির ভূত। নইলে কেউ এটা বলতে পারে নবান্নের 14 তলায় সাংবাদিক বৈঠক করে, দুপাশে দুটো জাতীয় পতাকা, যে এইমস এনআরসির জন্য গুপ্তচর বৃত্তি করছে? এই এইমস কে রাজ্যে আনার জন্য এখানে তো কম চেষ্টা হয়নি। প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগ সত্ত্বেও রায়গঞ্জে এইমসটা হলো না, প্রিয়দা চলে গেলেন। তারপর একটা এইমস হলো নদিয়াতে, সেটার পিছনেও যদি এভাবে হাত ধুয়ে পড়ে রাজ্যের শাসক দল, ভবিষ্যতে এ রাজ্যে আর কোথাও কোনো এইমস হবে? কেন্দ্রীয় সরকার অনুমোদন দেবে এইমসের? যেটা আমাদের একটা গর্বের ব্যাপার। কল্যাণীতে যে এইমস হয়েছে, আমি শুনেছি বহু মানুষ সেখানে যান চিকিৎসার জন্য। একটা অর্থনীতি গড়ে উঠেছে এইমস কে কেন্দ্র করে। আশেপাশে জমির দাম বেড়েছে, বহু মানুষ এর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সেখানে এরকম একটা অভিযোগ, এর চেয়ে আতঙ্কের প্রহর গোনা শুরু। বুঝতে পারছেন পায়ের তলা থেকে না মাটিটা সরে গেছে। আইপ্যাকের রিপোর্টও আশাব্যঞ্জক নয়। কঠিন লড়াই, সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে হিমশিম খেতে হবে। তারপর কোনোভাবেই উনি এসআইআর বন্ধ করতে পারবেন না। এসআইআর করা নির্বাচন কমিশনের অধিকার, সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে, এবং একটা নির্বাচন হবে নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে। সেই নির্ভুল ভোটার তালিকা তৈরি হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই জন্য তারা এসআইআর করবে। সারা দেশে হবে এসআইআর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যতই আপত্তি করুক রাজ্যের শাসক দল, এরা রুখতে পারবে না এসআইআর। এই যে বিএলএ, বুথ লেভেল এজেন্ট, এদের একটা তালিকা নির্বাচন কমিশন চেয়েছে, সঙ্গে সঙ্গে আদালতে চলে গেছে শাসক দল।
যে এত তাড়াতাড়ি বুথ লেভেল এজেন্টদের তালিকা কেন নির্বাচন কমিশনকে দেব? নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, আসলে কমিশন বিজেপির এজেন্ডা বাস্তবায়িত করছে। এই তালিকা নির্বাচন কমিশনের হাতে চলে গেলে এটা বিজেপির হাতে চলে যাবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জরুরি ভিত্তিতে শুনানির দাবি করা হয়েছিল, কিন্তু জাস্টিস সিনহা সেই দাবিতে কর্ণপাত করেননি। সময় মতো নিয়ম যখন রোস্টারে আসবে তখন শুনানি হবে। আতঙ্ক আতঙ্ক, এসআইআর এর আতঙ্ক। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিপোর্ট করা হবে। এসআইআর হলে ভোট ব্যাংকে ধস নামবে, বহু ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, তৃণমূলের ভোট ব্যাংক, তাই আতঙ্কিত হয়ে গেছেন। বুঝতে পারছেন যে এবারের বিষয়টা অন্য, চিরদিন কাহারও সমানো নাহি যায়, তাই যা খুশি তাই বলছেন। আপনি ভাবুন, আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, একজন মুখ্যমন্ত্রী নবান্নে বসে বলছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সে গুপ্তচর বৃত্তি করছে এনআরসির জন্য। বিষয়টা কি? ভারতবাসীর মানসিক স্বাস্থ্য কেমন আছে তা সম্পর্কে একটা সমীক্ষা প্রশ্ন করা হচ্ছে। সেই প্রশ্নপত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম মেনে তৈরি হয়েছে এবং নিমহান্স সেটাকে করোবোরেট করেছে। ভালো উদ্যোগ, কোথায় সমর্থন করবেন? আর রাজ্য সরকারে ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার ডিপার্টমেন্টও এই উদ্যোগে রয়েছে। তাও মাননীয়া বলছেন দেখুন এনআরসির জন্য গুপ্তচর বৃত্তি করছে। আসলে আতঙ্কিত হয়েছে, গদি হারাবার ভয়। একবার যদি গদি হারান তাহলে তো দল তিনি রাখতে পারবেন না। আবার ছোটবাবু যে কোনো সময় বিদ্রোহ করতে পারেন। টিকিট বন্টনের ক্ষেত্রে কার ভূমিকা অগ্রাধিকার পাবে, ছোটবাবুর না দিদিমণির? এ নিয়ে একটা বিবাদ বাঁধবে। ছোটবাবুর অনুগামীরা যদি বেশি টিকিট পায়, পরবর্তী পরিস্থিতিতে জল ঘোলা হলে তারা বলতে পারেন যে এবার কুর্সি বদলের প্রয়োজন, ছোটবাবুকে আমরা দেখতে চাই ক্ষমতার শীর্ষে, বা ক্ষমতার শীর্ষে না হলেও অন্তত উপমুখ্যমন্ত্রী তাকে করতে হবে। আর দিদিমণি কখনো ক্ষমতা কারুর সঙ্গে ভাগ করবেন না, সে তার উত্তরাধিকারী হোক বা যেই হোক না কেন। তাই ঘরে বাইরে প্রচন্ড চাপ। এই চাপের জন্যই বঙ্গেশ্বরী এমন এমন কথা বলছেন, এগুলোকে লোক হাসানো ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু যেহেতু তিনি নবান্নে বসে বলছেন, দুদিকে দুটো জাতীয় পতাকা, তার বক্তব্যকেও আবার হালকা ভাবে নেওয়া যায় না। আসলে এটাই হচ্ছে এ রাজ্যের দস্তুর, সবকিছুর মধ্যে চক্রান্ত খোঁজা, সবকিছুতে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টাকে সামনে আনা, করে একটা ন্যারেটিভ তৈরি করা। আমরা না এই ৭৭ সাল থেকে এই ২০২৫ কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ডটা বাজাতে শুনছি। একবার দেখি না এমন একটা সরকার হোক যাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সুসম্পর্ক থাকে। দেখি না একবার ডবল ইঞ্জিনের সরকার। যদি ভালো হয় ওয়েলকাম, যদি শিল্পে বিনিয়োগ হয়, কর্মসংস্থান হয়, পরিকাঠামোয় প্রচুর বিনিয়োগ হয়, ওয়েলকাম। আর যদি দেখি যে কথা এবং কাজে এই ডাবল ইঞ্জিনের সরকারের কোনো মিল নেই, জনদেবতা নির্বাচনের মাধ্যমে এই ডাবল ইঞ্জিনের সরকারকে ছুঁড়ে ফেলতে পারে। সেই অধিকার দেশের সংবিধান মানুষকে দিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে নির্বাচিত করা, আবার একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু ৪৭ বছর ধরে ওই এক ভাঙা রেকর্ড শুনতে শুনতে আমরা ক্লান্ত। কেন্দ্রীয় বঞ্চনা, বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার। এবার দেখি না একটা বাংলার পক্ষে একটা ডাবল ইঞ্জিন সরকার যদি হয়, তাহলে রাজ্যটা কোন পথে এগোয়।